রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের স্থল অভিযানে ভয় পেয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নেওয়ার ঘোষণা। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে। 1 বছরের মধ্যে সার্ভিসে যুক্ত হতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। লেবাননে 4 ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মির। কুয়েতের পর কাতারের তেল ট্যাঙ্কারে হামলা ইরানের। যুক্তরাষ্ট্রের সব টেক জায়ান্ট প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানে। সব কর্মীদের কর্মস্থল ত্যাগের আহ্বান আইআরজিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ হবে। ইরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র আর এ যুদ্ধে থাকবে না। হয়তো আরও 1 থেকে 2 দিন বেশি সময় লাগতে পারে। ট্রাম্প বলেছেন, তবে এই সময়ের মধ্যে আমরা একটি জিনিস নিশ্চিত করব, সেটি হলো ইরানের গুরুত্বপূর্ণ একটা জিনিসও আমরা আর অক্ষত রাখব না। আমাদের এখন মূল লক্ষ্য রেজিম চেঞ্জ নয়, আমাদের মূল লক্ষ্য হলো ইরান আর কখনোই পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেটি আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নিশ্চিত করব। আমরা ইরানের একটি জিনিসও রাখব না, সব ঘুরিয়ে দেব। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্র সময় রাতে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বিষয়ে ভাষণ দেবেন। ডোনাল্ড ট্রাম্প তার ইউরোপের মিত্রদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হরমুজ প্রণালী চালু করতে যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে না আসার জন্য। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর সঙ্গে ওয়াশিংটনের আর কোনো সম্পর্ক থাকবে না। তোমরা তোমাদের তেল কিভাবে এখান থেকে পরিবহন করবে সেটা তোমরা বুঝে নাও। তোমরা তোমাদের তেল নিজেরা গিয়ে সংগ্রহ করো, আমি আর এর মধ্যে নেই। ট্রাম্পের ঘোষণার পরই যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি তেলের দাম মঙ্গলবার $4 বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হরমুজ প্রণালী কবে খুলবে এবং বিশ্বের জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে সে বিষয়টি বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ইরান বলেছে, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পণ্য পরিবহন করতে হলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং তাদের দেওয়া শর্ত মানতে হবে। কেবল যারা তাদের সঙ্গে চুক্তি করবে তাদেরই জ্বালানি পণ্য পরিবহনের অনুমতি দেবে তারা। মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইউরোপের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র তোমাদের সাহায্য করার জন্য আর থাকবে না, ঠিক যেমন আমাদের জন্য ছিল না। ফ্রান্স সামরিক সরঞ্জাম বোঝাই ইসরায়েলগামী বিমানগুলোকে ফরাসি ভূখণ্ডের উপর দিয়ে উঠতে দেয়নি। এর মাধ্যমে প্রমাণ হয় তারা খুবই অসহযোগী এবং এটা আমরা মনে রাখব। ট্রাম্প বলেন, ইরানকে কার্যত নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কঠিন কাজটা হয়ে গেছে। এবার যান, হরমুজ প্রণালী দখল করুন, নিজেদের তেল জোগাড় করুন। আর যদি তা না পারেন তাহলে আমাদের কাছে প্রচুর তেল আছে, সেটা তোমাদের কিনতে হবে। ইরানের স্থল অভিযানের বিষয়ে আতঙ্কে ভুগছে ইসরায়েল। ইসরায়েল আর্মি অংশ নেবে না ইরানের স্থল অভিযানে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায় তবে ইসরায়েলের সেনারা স্থলভাগে অংশ নেবে না। ইরানে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। খবর সামনে আসার পর ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়, তারা তাদের জন্য অপেক্ষা করে আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হবে। বস্তুত ইরানের এ ধরনের হুমকির পর অনেকটা শঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের এই হুমকি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছে 1991 সালে সোমালিয়ায় আগ্রাসনের মর্মান্তিক স্মৃতি। যুক্তরাষ্ট্র সেনাদের হত্যা করে সোমালি সেনারা তখন রাস্তায় টেনে হিচড়ে ঘুরিয়েছিল এবং তা টেলিভিশনে প্রচার করে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সোমালিয়ায় আগ্রাসন বন্ধে বাধ্য হয়। তাছাড়া যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের সমর বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের স্থল অভিযান হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভিয়েতনাম। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানের আর কোনো নেতা ও সেনা কর্মকর্তাদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্রের সব শীর্ষ টেক জায়ান্ট প্রতিষ্ঠানে হামলা করা হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, মেটা, IBM, HP, ইন্টেল, টেসলা, বোয়িং এবং জেপি মর্গান সহ মোট 17টি কোম্পানি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রতিষ্ঠানে হামলা চালাবে বলে খবর প্রকাশ করেছে ইরানের ফার্স্ট নিউজ। IRGCর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যেহেতু গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু পরিকল্পনা ও ট্র্যাক করার প্রধান উপাদান হলো আমেরিকান ICT এবং AI কোম্পানিগুলো, তাই এই সন্ত্রাসী কার্যকলাপের জবাবে এখন থেকে সন্ত্রাসী কার্যকলাপে কার্যকর প্রধান প্রতিষ্ঠানগুলোই হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। IRGC এই অঞ্চলে আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলোর কর্মীদের অবিলম্বে তাদের কর্মস্থল থেকে দূরে সরে যেতে এবং ওই সংস্থাগুলোর অফিসের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের একটি নিরাপদ
স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে সন্ত্রাসী পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সংস্থাগুলো প্রতিটি গুপ্ত হত্যার জবাবে পাল্টা ব্যবস্থার সম্মুখীন হবে। ফার্সের তথ্যমতে আইআরজিসি বলেছে বুধবার 1 এপ্রিল তেহরান সময় রাত 8টা থেকে শুরু করে ইরানের প্রতিটি গুপ্ত হত্যার বিনিময়ে এই সংস্থাগুলোর সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে। কুয়েতের সবচেয়ে বড় তেল ট্যাঙ্কারে হামলার পর এবার ইরান হামলা চালিয়েছে কাতারের দোহায় একটি তেল ট্যাঙ্কারে। যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ ইউকেএমটিও জানিয়েছে মঙ্গলবার কাতারের দোহা থেকে 17 নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাঙ্কারে হামলা শিকার হয়েছে। হামলায় জাহাজের হাল বা খোল ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে থাকা সব আমেরিকান নাগরিকদের সতর্ক করে বলেছে তারা যেন প্রত্যেকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরা করে। নির্দেশনায় বলা হয়েছে হোটেল ও অন্যান্য সমবেত হওয়ার স্থান, যার মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। আগামী 1 বছর আর কোনো অভিযানে অংশ নিতে পারবে না যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। গত 12 মার্চ লোহিত সাগরে থাকার সময় জেরাল্ড ফোর্টে আগুন লাগে এবং বর্তমানে ক্রোয়েশিয়ায় মেরামত কার্যক্রম চলছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে আগুন লেগে রণতরীর কমপক্ষে 200 বাংকার পড়ে গেছে, ফলে কমপক্ষে 600 সেনা হারিয়েছে তাদের নিদ্রাস্থল। এছাড়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে লন্ড্রি ব্যবস্থা, ফলে এটি পুনরায় সার্ভিসে যুক্ত হতে 12 থেকে 14 মাস সময় লাগতে পারে। 12 মাস আগুন লাগার বিষয়ে বলা হয়েছে লন্ড্রি থেকে আগুন লাগে এবং 30 ঘন্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে প্রকৃত কারণ নিয়ে নানা ধরনের খবর সামনে আসছে। কোন কোন খবরে বলা হয়েছে বিদ্রোহী সেনারা আগুন দিয়েছে জাহাজটিতে। আগুন লাগার আগে টানা 260 দিন অপারেশনে ছিল জেরাল্ড ফোর্ড। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় ছাড়া এত দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের আর কোনো বিমানবাহী রণতরী অপারেশন পরিচালনা করেনি। $14 বিলিয়ন ব্যয় নির্মিত জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী। বর্তমানে এটি অকেজো হওয়ায় যুক্তরাষ্ট্র নেভি বড় ধরনের সংকটে পড়েছে। হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে 4 সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। মঙ্গলবার তাদের 3 জনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ এক বিবৃতিতে 3 সেনার নাম প্রকাশ করে জানায় তারা দক্ষিণ লেবাননে যুদ্ধরত অবস্থায় নিহত হয়েছেন। পৃথক আরেকটি বিবৃতিতে আরও একজন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও তার পরিচয় এখনও প্রকাশ করেনি ইসরায়েল আর্মি। একই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা ও রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসরায়েল মঙ্গলবার হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্টিল কারখানায়। জবাবে ইরান ইসরায়েলে কয়েক দফায় ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে। ক্লাস্টার বোমা হামলায় রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় আগুন লাগার ভিডিও প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী অনেকটা বন্ধ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পরও তেহরান এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলার জন্য যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এই প্রণালীর নিরাপত্তা রক্ষায় সামরিক সহায়তা দিতে অস্বীকার করায় ন্যাটো মিত্রদের ভয়ঙ্কর ভুল করার জন্য তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। হরমুজ প্রণালী হতে যাচ্ছে ট্রাম্পের পরাজয় ও মার্কিন সাম্রাজ্যের পতনের সূচনাবিন্দু। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ব্যাংক অব আমেরিকার গবেষণা প্রধান ওমনি সালি সতর্ক করেছে হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা কয়েক মাস স্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেলে $200 ছাড়িয়ে যেতে পারে। তিনি পূর্বাভাস দিয়েছেন যদি প্রণালীটি কয়েকদিনের মধ্যে খোলা না হয় তবে এটি বিশ্বব্যাপী মন্দা ডেকে আনবে। হরমুজ প্রণালীতে তেহরানের অবরোধ আরোপ ছিল অনিবার্য। ইরানে হামলা করলে ইরান যে এই অস্ত্রটি ব্যবহার করবে তা অনুমান করা অস্বাভাবিক ছিল না। যুদ্ধ দ্রুত শেষ হলেও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিমধ্যে বড় ধরনের স্থায়ী ক্ষতি হয়েছে, যার প্রভাব সাধারণ নাগরিকরা নিত্যপণ্যের উচ্চ মূল্যের মাধ্যমে টের পাচ্ছেন হাড়ে হাড়ে। বিশ্বব্যাপী শিপিং ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়েছে। বড় বড় লজিস্টিক ফার্মগুলো পশ্চিম এশিয়ায় বাতিল করেছে তাদের রুট, ফলে বেড়েছে পরিবহন ও বীমা খরচ। দেরি হচ্ছে পণ্য পৌঁছাতে। এই বাড়তি খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের উপর চাপিয়ে দেয়া হবে।
বার্ষিক বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 11% হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়, যা বিশ্বের মোট তেল সরবরাহের 20%। ইরানের এই অবরোধের মধ্যে এই অঞ্চলের তেল শোধনাগারগুলোতে ইরান সমর্থিত প্রতিরোধ বাহিনী হামলার হুমকি দিয়েছে, যা জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা সৃষ্টি করবে। শুধু তেল ও গ্যাস নয়, অনেক গুরুত্বপূর্ণ কাঁচামালও এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করে, যা বিভিন্ন দেশের শিল্প কারখানাগুলোর মেরুদণ্ড। অনেক শিল্পপণ্যে এখন সহজে পাওয়া যাচ্ছে না, দামও ব্যাপকভাবে ওঠানামা করছে, যা কৃষি, নির্মাণ এবং উৎপাদন শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। আর এটি কেবল শুরু মাত্র। বিশ্বে সার সরবরাহের প্রায় 1/3 প্রতি বছর এই প্রণালী দিয়ে যায়। যুদ্ধের আগে উপসাগরীয় দেশগুলো বিশ্বব্যাপী সার সরবরাহে প্রথম সারিতে ছিল। এর মধ্যে ইউরিয়া সার হল খাদ্য উৎপাদনের একটি মৌলিক উপাদান। বিশ্ব বাণিজ্যের 43% ইউরিয়া সার এই অঞ্চল থেকে আসত। বর্তমানে পশ্চিমে রোপণ মৌসুম শুরু হওয়ায় ইউরিয়া হঠাৎ করে একটি দুষ্প্রাপ্য পণ্যে পরিণত হয়েছে। এটি কতদিন স্থায়ী হবে তা নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে রাশিয়ার উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। সালফার হলো সার উৎপাদনের একটি মূল উপাদান। যুদ্ধের আগে বিশ্বের 45% সালফার সরবরাহ আসত এই প্রণালী দিয়ে। মার্কিন সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, সালফারের দাম ইতিমধ্যে 25% বৃদ্ধি পেয়েছে। সালফিউরিক অ্যাসিড কেবল মৌলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই নয়, আধুনিক যুদ্ধাস্ত্র তৈরির জন্যও অপরিহার্য। একটি চরম পরিহাসের বিষয় হল, হরমুজ প্রণালীর এই অবরোধ ওয়াশিংটনের প্রতিরক্ষা শিল্পকে পঙ্গু করে দেবে এবং ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কমিয়ে দেবে। ওয়েস্ট পয়েন্টের মতে আমেরিকান ইলেকট্রিক্যাল গ্রিডের তামা থেকে শুরু করে প্রিসিশন গাইডেড মিউনিশনের সেমিকন্ডাক্টর সবকিছুর জন্যই সালফার প্রয়োজন। সামরিক পরিকল্পনাবিদদের জন্য সালফারের এই অভাব একটি বড় লজিস্টিক সংকট। সালফিউরিক অ্যাসিডের মতো রাসায়নিকগুলো তামা নিষ্কাশন, ব্যাটারি প্রসেসিং এবং সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজন। যুদ্ধ চলাকালীন যখন গোলাবারুদ শেষ হতে থাকবে, তখন মার্কিন সামরিক বাহিনী তাদের ইলেকট্রনিক এবং ডিজিটাল সিস্টেমের উৎপাদন বজায় রাখতে পারবে কিনা তা নির্ধারণ করবে এই রাসায়নিকগুলো পাওয়ার উপর। তামা হলো গুরুত্বপূর্ণ একটি পণ্য। এই ধাতু মার্কিন সামরিক ঘাঁটি, ট্রান্সফরমার, মোটর এবং যোগাযোগ সরঞ্জামগুলোতে ব্যবহৃত হয়। তামা ছাড়া এই কারখানা ও ঘাঁটিগুলো অচল হয়ে পড়বে। বাহরাইন এবং কাতারে ইরানের প্রক্সি বাহিনীর হামলায় ধ্বংস হওয়া মার্কিন রাডার সিস্টেমগুলো প্রতিস্থাপন করতে 30,000 কেজির বেশি তামার প্রয়োজন হবে। জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ক্ষতিগ্রস্ত অন্যান্য মার্কিন যোগাযোগ সরঞ্জাম, সেন্সর এবং রাডার মেরামত বা প্রতিস্থাপনের জন্য হাজার হাজার কেজি তামার প্রয়োজন হবে। তবে হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞার ফলে মার্কিন কমব্যাট পাওয়ার বা যুদ্ধশক্তির উপর যে জটিলতার মধ্যে পড়েছে, তা কেবল তামা সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। কোবাল্ট এবং নিকলের প্রাপ্যতার ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে, যা জেট ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা সংকট ধাতু, ড্রোন ও কৌশলগত ইলেকট্রনিক যন্ত্রাংশের জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিকন্ডাক্টর বা চিপের অভাব F-35 যুদ্ধবিমানের অ্যাভিওনিক্স থেকে শুরু করে ইন্টারসেপ্টর এবং মিসাইল গাইডেন্স সিস্টেম পর্যন্ত মার্কিন সমরাস্ত্রের বিশাল অংশকে ঝুঁকির মুখে ফেলবে। ডোনাল্ড ট্রাম্প ঠিকাদারদের গোলাবারুদ উৎপাদন 4 গুণ করার নির্দেশ দিলেও ওয়াশিংটনের প্রতিরক্ষা শিল্প এই মুহূর্তে উৎপাদন বাড়ানোর ক্ষমতা নেই। জরুরি প্রতিরক্ষা অবস্থায় এই অত্যাবশ্যকীয় যুদ্ধপণ্যের উৎপাদন স্বাধীনভাবে বাড়ানো সম্ভব নয়। আমেরিকার সরবরাহ ব্যবস্থা প্রতিরক্ষা ভেঙে পড়েছে। বিশ্ববাজার যখন সংকুচিত হয়, তখন এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে। মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিরক্ষা শিল্প এখন এমন সব পরিস্থিতির উপর নির্ভরশীল যা ওয়াশিংটনের নিয়ন্ত্রণে নেই।
ওয়েস্ট পয়েন্টের মতে প্রতিরক্ষা শিল্প খাত পঙ্গু করে দেওয়ার মতো রিয়েল টাইম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইরান আক্রমণকারী মার্কিন ইসরায়েলি বাহিনীর সম্মিলিত যুদ্ধ সক্ষমতা এখন সেই অদৃশ্য শিল্প কাঠামোর উপর নির্ভরশীল, যা এখন প্রক্সি বাহিনীর কবজায় রয়েছে। মার্কিন সরকারের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস এর একটি তথ্য বিবরণী অনুসারে প্রায় 2 দশকের নিরবিচ্ছিন্ন এবং ব্যয়বহুল সংঘাত ওয়াশিংটনের সামরিক প্রস্তুতিকে এতটাই ক্ষয় করেছে যে চীন বা রাশিয়ার মতো পরাশক্তির সাথে তাল মেলাতে পারছে না। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান ও সমুদ্রযানগুলো পুরনো হয়ে যাচ্ছে এবং বিকল হয়ে পড়ছে। খুচরা যন্ত্রাংশের অভাব, রক্ষণাবেক্ষণে বিলম্ব এবং অন্যান্য সমস্যার কারণে এগুলোর মেরামত বাধাগ্রস্ত বা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। নৌ শিপইয়ার্ডগুলো শোচনীয় অবস্থায় রয়েছে। মার্কিন নৌবাহিনী এটি প্রমাণ করতে পারেনি এই ধরনের জাহাজ তার নির্ধারিত মিশন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ওয়াশিংটনের এই জাহাজগুলোর অযোগ্যতার বাস্তব প্রমাণ দিচ্ছে। 2025 সালে 3টি লিটোরাল জাহাজ পশ্চিম এশিয়ায় পাঠানো হয়েছিল, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজগুলো রণক্ষেত্র থেকে উধাও হয়ে গেছে। এর মধ্যে 2টিকে সিঙ্গাপুরে দেখা গেছে, যা কেবল যুদ্ধের ময়দান থেকে দূরেই নয়, বরং গোলার্ধের অন্য প্রান্তে অবস্থিত। নৌবাহিনীর একজন মুখপাত্র দাবি করেছেন যে জাহাজ দুটি সিঙ্গাপুরে রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তা নিচ্ছে। তারা আদৌ কবে পশ্চিম এশিয়ায় ফিরবে তা দেখার বিষয়। এদিকে মার্কিন সাম্রাজ্যের বিমানবাহী রণতরীর সক্ষমতা প্রশ্নের মুখে। 300 দিনেরও বেশি বিরতিহীন সেবা দেওয়ার পর ইউএসএস জেরাল্ড ফোর্ড লোহিত সাগর থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জাহাজটির অনবোর্ড টয়লেটগুলো বিপজ্জনকভাবে আটকে যাওয়ার পর সেখানে 30 ঘন্টা ধরে আগুন জ্বলেছিল, ফলে নাবিকরা আহত হন এবং তাদের ঘুমানোর জায়গা পুড়ে ছাই হয়ে যায়। জাহাজটি এখন ক্রিট দ্বীপে মেরামতের জন্য পড়ে আছে। এটি স্পষ্ট যে মার্কিন সামরিক বাহিনী তাদের প্রতিপক্ষের তুলনায় অস্ত্রশস্ত্র এবং উৎপাদনে পিছিয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র এখন নিজেই নিজের তৈরি করা এক ঐতিহাসিক এবং প্রাণঘাতী সংকটে পা দিয়ে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে আরও জটিল আকার নিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দেশটির আঞ্চলিক জলসীমায় থাকা একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হেনেছে। এই ঘটনার ফলে উপসাগরীয় জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক সংঘাতের মধ্যে জ্বালানি অবকাঠামো ও সমুদ্র পথ ক্রমেই বড় ঝুঁকির মুখে পড়ছে। একই সময় কুয়েত জানিয়েছে, ইরানি হামলার জেরে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক এলাকায় বড় ধরনের আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্য ছিল জ্বালানি সরবরাহ অবকাঠামো, যা বিমান চলাচল ও কৌশলগত রসদ ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। কুয়েতি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তি হওয়া বাধ্যতামূলক নয়। তার ভাষায়, বর্তমান সংঘাত আরও 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নিজস্ব গতিতে শেষ হতে পারে। এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র প্রশাসন এখনও কূটনৈতিক সমাধানের পাশাপাশি সামরিক চাপের কৌশলও খোলা রাখছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার কোনো আস্থা নেই। তিনি বলেন, ওয়াশিংটন থেকে বার্তা এলেও বর্তমানে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। তার বক্তব্যে স্পষ্ট, 2 পক্ষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও আস্থাহীনতা এতটাই গভীর যে তাৎক্ষণিক কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা খুবই সীমিত। সামগ্রিকভাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অচল অবস্থা, এই 3টি বিষয় এখন একসঙ্গে নতুন আঞ্চলিক সংকটকে আরও গভীর করে তুলছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে কোনো ধরনের সম্পৃক্ততা থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছেন এবং বলেছেন, ইউরোপের বর্তমান অবস্থান পক্ষপাতদুষ্ট এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। অ্যান্টনিও কস্টার সঙ্গে টেলিফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
পেজিশকিয়ান বলেন, হরমুজ প্রণালীতে বন্ধ করা হয়েছে এবং আগ্রাসী রাষ্ট্র ও তাদের সমর্থকদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য এটি অগম্য থাকবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, বাইরের কোনো হস্তক্ষেপ হলে তার গুরুতর ও সুদূর প্রসারী পরিণতি হবে। তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা ইরানের বিরুদ্ধে নেতিবাচক ও অগঠনমূলক নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন ভিত্তিক গঠনমূলক সম্পর্কের পথে এগিয়ে আসে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা এমন এক নজিরবিহীন পদক্ষেপ যা ইউরোপীয় ইউনিয়ন নিজে যে মূল্যবোধের কথা বলে তার সরাসরি পরিপন্থী। তিনি উল্লেখ করেন, ইরান কূটনৈতিক আলোচনায় সক্রিয় থাকলেও আলোচনা চলাকালেই হামলার শিকার হয়েছে, যা প্রমাণ করে আগ্রাসীরা সংলাপের বদলে চাপ প্রয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। আত্মরক্ষার বৈধ অধিকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যে আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়েছে তার দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতামূলক পদক্ষেপের ফল। অন্যদিকে অ্যান্তোনিও কস্তা সংঘাতের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন করেনি, কারণ এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি শান্তিপূর্ণ ও আলোচনা ভিত্তিক সমাধানের ওপর জোর দেন। পেজিশকিয়ান আরও বলেন, চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইউরোপ যদি ন্যায়সঙ্গত অবস্থান না নেয় তবে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে গভীরভাবে পড়বে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের নৌবাহিনী অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ভোরে ধারাবাহিক দ্রুত ও নির্ভুল অভিযান পরিচালনা করেছে, যেখানে জাহাজ, সামরিক সমাবেশ, রাডার এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সংস্থাটির মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তাদের নৌ যোদ্ধারা 4টি সফল ও দ্রুত অভিযান সম্পন্ন করেছে, যা অপারেশন ট্রু প্রমিস 4 এর 88তম ধাপের অংশ হিসেবে পরিচালিত হয়। বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ভারী ও নির্ণায়ক আঘাত হানা হয়েছে। প্রথম অভিযানে পারস্য উপসাগরের মধ্যাঞ্চলে চলাচলরত ইসরায়েল সংশ্লিষ্ট এক্সপ্রেস হাফলং নামের একটি কন্টেইনার জাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়। দ্বিতীয় যৌথ অভিযানে আরব আমিরাত উপকূলে অবস্থানরত মার্কিন মেরিন সদস্যদের একটি সমাবেশ স্থল, যা একটি সামরিক ঘাঁটির বাইরে গোপন স্থানে রাখা হয়েছিল বলে উল্লেখ করা হয়, সেখানে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র 5th ফ্লিটের হক অ্যান্টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, যা মানামা বিমানবন্দরের কাছে মোতায়েন ছিল, তা ড্রোন হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া আহমদ আল জাবের এয়ারবেজে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি উন্নত আগাম সতর্কীকরণ রাডারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির নির্দেশনা অনুযায়ী শত্রুপক্ষের যে কোনো নড়াচড়া তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে প্রতিহত করা হবে। প্রচণ্ড রকেট হামলার মধ্যে খাইবার 2 অভিযানের ঘোষণা দিয়েছে হেজবুল্লাহ। সংগঠনটি জানায়, অপারেশন ডিভার্ট স্ট্র এর অংশ হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য লেবানন ও দেশটির জনগণকে রক্ষা করা এবং সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাব দেওয়া। তাদের দাবি অনুযায়ী ইসরায়েল লেবাননের বিস্তীর্ণ গ্রামাঞ্চল, শহর এবং রাজধানী বৈরুত পর্যন্ত হামলার আওতায় এনেছে, যার প্রতিক্রিয়ায় সমন্বিত 8টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানের মূল লক্ষ্য ছিল অধিকৃত হাইফা এবং এর আশেপাশের এলাকা। প্রথম অভিযানে রাত 8টায় উত্তর উপকূলের কৌশলগত নৌ নজরদারি ঘাঁটি স্টেলা মারিসে একযোগে রকেট হামলা চালানো হয়। একই সময়ে হাইফার দক্ষিণ পূর্বে অবস্থিত নাসেরিম ঘাঁটিতে রকেট বর্ষণ এবং আত্মঘাতী ড্রোনের ঝাঁক পাঠানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া হাইফার উত্তরে ক্রায়োট এলাকায় ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ্য করে অতিরিক্ত রকেট হামলা চালানো হয়। খাইবার 2 অভিযানের চতুর্থ বিবৃতিতে বলা হয়, আক্কার পূর্বে অবস্থিত তেফেন ঘাঁটিতেও রাত 8টায় রকেট ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা হয়েছে। এর পাশাপাশি পৃথক ঘোষণায় ইসলামিক রেজিস্ট্যান্স জানায়, তারা 4টি ইসরায়েলি বসতি স্লোমি, শোমেরা, জারইথ এবং নাহারিয়ায় 4 দফার রকেট নিক্ষেপ করেছে। সাম্প্রতিক এই হামলাগুলো সীমান্ত অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের পরিধি বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে নিজস্ব সময়সীমা নির্ধারণ করেছিলেন তার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় চালু করা সম্ভব নাও হতে পারে। বিশ্বে মোট তেল সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হয়েছে সেখানে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। ফলে ট্রাম্পের ঘোষিত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে মিশন সম্পন্ন ঘোষণা করা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন যে প্রণালী খুলে দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নয়, বরং ইউরোপীয় দেশগুলোর নেওয়া উচিত। তিনি ওভাল অফিসে বলেন, স্ট্রেইট নিয়ে আমেরিকা আর সরাসরি জড়াবে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে যুক্তরাজ্যের নাম উল্লেখ করে অন্য দেশগুলোকে সেখানে নৌবহরে পাঠাতে আহ্বান জানান। তবে এখন পর্যন্ত কোনো ইউরোপীয় দেশ চলমান যুদ্ধের মধ্যে সরাসরি অংশ নিতে রাজি হয়নি। এদিকে মার্কিন প্রশাসনের ভিতরে ধারণা তৈরি হয়েছে প্রণালী জোর করে খুলতে গেলে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং রাজনৈতিক চাপ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম আবারও গ্যালন প্রতি $4 অতিক্রম করায় বিষয়টি রিপাবলিকানদের জন্য নির্বাচনী ঝুঁকিতে পরিণত হয়েছে। ফলে ট্রাম্প এখন সীমিত সামরিক চাপ, ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা এবং কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলে ঝুঁকছেন। এতে স্পষ্ট হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ এখনও তেহরানের কৌশলগত নিয়ন্ত্রণের কেন্দ্রেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতার আগ্রহকে স্বাগত জানালেও তৃতীয় পক্ষের ভূমিকা কতটা কার্যকর হবে তা নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছেন। সংবেদনশীল কূটনৈতিক আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক যোগাযোগ স্থাপনে ইসলামাবাদের সহায়তা উপকারী হতে পারে, তবে চূড়ান্ত ফল পেতে সরাসরি আলোচনা বেশি কার্যকর হবে বলে তারা মনে করেন। তাদের মতে যুদ্ধ শুরুর আগে ওমানের মধ্যস্থতায় যে প্রচেষ্টা হয়েছিল তা উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি, যদিও সেই আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের সামরিক হামলা পরিস্থিতি জটিল করে তোলে। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে পাকিস্তানকে বিবেচনা করা হলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।